নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাব সিংহকেতুগড়ের রহস্য। লিখেছেন প্রিয়ঙ্কর চক্রবর্তী। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প সিংহকেতুগড়ের রহস্য। সন্ধেবেলা অফিস থেকে ফিরে টিভিতে বাংলা ছবি দেখছিলেন গোবেচারা শখের গোয়েন্দা শ্রী বঙ্কুবিহারী বটব্যাল। সিনেমা সবে জমে উঠেছে। হেসে কুটিপাটি হচ্ছিলেন বঙ্কুবাবু। সম্বিত ফিরল যখন, দরজায় কড়া নাড়া শুনে তার সহকারী ও পরিচারক ভজহরি দরজা খুলে দিতে যমদূত দুজন বঙ্কুবাবুর সামনে এসে দাঁড়ালো। সিনেমার যমদূতগুলোর মতোই বিরাট চেহারা, ইয়া বড় গোঁফ, রংচঙে পোশাক পরা। একজন হেরে গলায় বঙ্কুবাবুকে বলল, আমরা এসেছি সিংহকেতুগড়ের মহারাজা দেবেন্দ্র বিকাশ দেবরায়ের কাছ থেকে। রাজা সাহেব আপনাকে তলব করেছেন। হুজুরের একজন গোয়েন্দা খুবই দরকার, তাই আপনাকে একেবারে সঙ্গে করে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। বঙ্কুবাবু এদের সত্যি যমদূত ভেবে ভয়ে প্রায় পটল তুলতেই বসেছিলেন। এবার হাঁপ ছেড়ে বাঁচলেন। তালে গোলে দু একখানা ছোটোখাটো রহস্যভেদ তিনি করে ফেলেছেন বটে। তা বলে রাজা গজারাও তাকে চেনেন জেনে একটু গর্বও হচ্ছিল। ভয় পাওয়ার ব্যাপারটা লোক দুটোকে বুঝতে না দিয়ে একটু গম্ভীর হয়ে বললেন, দেখো বাপু, এখন একটু ব্যস্ত আছি, সামনের সপ্তাহে না হয় ভেবে দেখব। তোমরা আমার সহকারীর কাছে মহারাজার ঠিকানাটা বরং দিয়ে যাও। লোক দুটো নিজেদের মধ্যে ইশারা করে কি যেন বলা বলি করে নিল। তারপর একজন ভজহরির দিকে আর একজন বঙ্কুবাবুর দিকে এগোলো। চোখের পলক পড়ার আগেই বঙ্কুবাবু ও ভজহরির মাথায় দুটো 82 শিক্ষার গাঁটটা এসে পড়তে দুজনেই চোখে সর্ষে ফুল দেখতে দেখতে অজ্ঞান হলেন। জ্ঞান ফিরতে বঙ্কুবাবু দেখলেন একটা পেল্লায় ঘরে বেশ বড় একটা আরামকেদারায় শুয়ে আছেন। একটু দূরে ভজহরিও জ্ঞান ফিরে পেয়ে উঠে বসেছে। ঘরটা দেখে মনে হচ্ছে কোনো একটা বড় প্রাসাদের অংশ, কিন্তু সে প্রাসাদের বড়ই দৈন্যদশা। অনেককাল কোনো মেরামত হয়নি বোঝা যাচ্ছে। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, টিম টিম করে একটা আলো জ্বলছে। পায়ের শব্দ পেয়ে দরজার দিকে তাকালেন বঙ্কুবাবু। দরজা দিয়ে ঢুকে এলেন একজন বেশ বয়স্ক মানুষ। রাশভারী চেহারা, চুল পুরোপুরি সাদা, পরনে জমকালো জরির কাজ করা আলখাল্লা। সেই যমদূত দুজনের একজন কোথা থেকে এসে বঙ্কুবাবুদের দেখিয়ে বয়স্ক ভদ্রলোককে বলল, হুজুর, এই সেই গোয়েন্দা বাবু। তারপর বঙ্কুবাবুর দিকে ফিরে বয়স্ক ভদ্রলোককে দেখিয়ে বলল, ইনি রাজা বাহাদুর দেবেন্দ্র বিকাশ দেবরায়। রাজা বাহাদুর স্মিত হেসে বললেন, এইভাবে তুলে আনার জন্য আপনি বেশ রেগে আছেন বুঝতে পারছি। জগাই আর মাধাইকে খুব বকেছি এর জন্য। আগেকার দিন যে আর নেই সেটা বোকা দুটো মনে রাখতে পারে না। আসলে আমাদের পূর্বপুরুষরা ছিলেন মস্ত বড় ডাকাত। কালে কালে সেই ডাকাতির টাকা পয়সা জমিয়েই
জমিদার হয়ে বসেন। গ্রামগঞ্জের লোকজন জমিদারকেই রাজা বলে ভাবত বলে আমাদের রাজা গজা বলে। আর এই বোকা দুটো এখনও সেই ডাকাতে অভ্যেস চালিয়ে যাচ্ছে। বঙ্কুবাবুর ব্যাপারটা মোটেই ভালো ঠেকছিল না। যমদূতের হাত থেকে বেঁচে এবার কিনা ডাকাতের বংশধরের পাল্লায় পড়লেন। কোনো ক্রমে বেঁচে ফিরতে পারলে হয়। তিনি একটু গলা খাকারি দিয়ে বললেন, আগে আমাকে এখানে তলব করলেন কেন সেটা জানতে পারি? রাজা বাহাদুর বললেন, চলুন, খেতে খেতে বলছি, অনেক রাত হয়েছে। খাওয়ার কথা শুনে বঙ্কুবাবু টের পেলেন সত্যি সত্যি তার বেশ খিদে খিদে পাচ্ছে। খেতে খেতে রাজা বাহাদুর বলতে শুরু করলেন, এই রাজবংশের অবস্থা যে একেবারেই শোচনীয় সে তো দেখেই বুঝতে পারছেন। এখন কোনো রকমে দিনগুলো পার করে দেওয়ার মতো সামান্য কিছু রয়েছে। গত মাসে আমার পিতৃদেব মাত্র ৯৮ বছর বয়সে পরলোক গমন করেছেন। মারা যাওয়ার আগে তিনি আমাকে এক বিরাট গুপ্তধনের সন্ধান দিয়ে যান। আমাদের সেই ডাকাত পূর্বপুরুষের প্রচুর ধনরত্ন নাকি এই বাড়িরই কোথাও একটা লুকোনো রয়েছে। বংশ পরম্পরায় একটা হেয়ালি এই পরিবারে চলে আসছে। আমার পিতামহ মারা যাওয়ার আগে আমার পিতৃদেবকে এই হেয়ালিটা দিয়ে গিয়েছিলেন। তিনিও অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু কিছুই পাননি। তাই মারা যাওয়ার আগে আমায় জানিয়ে দিয়ে গেলেন। আমারও যথেষ্ট বয়স হয়েছে, আমি না থাকলে এই হেয়ালি এবং গুপ্তধন দুটোই চিরতরে হারিয়ে যাবে। তাই আপনাকে ডেকে পাঠানো। আমার বুদ্ধিতে এসব কুলোবে না। এখন আপনি যদি এই হেয়ালি সমাধান করে গুপ্তধন খুঁজে বের করতে পারেন তবে সিংহকেতুগড়ের উন্নয়ন হবে। এলাকাটা বড় গরিব, আশেপাশে একটা ভালো স্কুল নেই, হাসপাতাল নেই। আমার ইচ্ছে, যদি সত্যিই কোনো গুপ্তধন থেকে থাকে তাহলে এখানে একটা ভালো স্কুল আর হাসপাতাল তৈরি করা। ওই লুণ্ঠিত ধনসম্পদ একটা ভালো কাজে লাগলে আমাদের পূর্বপুরুষের পাপের বোঝা যদি কিছুটা হালকা হয়। কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গিয়েছিল। বঙ্কুবাবুর এখন আর রাজা বাহাদুর মানুষটিকে খুব একটা খারাপ লাগছিল না। শুতে যাওয়ার আগে তিনি বঙ্কুবাবুর হাতে একটা ভাঁজ করা কাগজ দিলেন। বললেন, অনেক রাত হয়েছে, আজ শুয়ে পড়ুন। কাল সারাদিনটা দেখুন। কালকের মধ্যে যদি গুপ্তধনের সন্ধান না পান তাহলে আর আপনাকে আটকাবো না। বিশাল পালঙ্কে শোয়ার আগে বঙ্কুবাবু কাগজটা খুলে চোখের সামনে ধরলেন। অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যাচ্ছে গোটা গোটা অক্ষরে লেখা, মন্দুরা থেকে ২১ কদম দূরে ফেলতে হবে খুঁড়ে, দেখতে পাবে লুকোনো এক ঘর, ঘরের ভিতর লুকিয়ে এক ভয়াল ভয়ঙ্কর। ভয়কে যদি করতে পারো জয়, সেই দেখাবে পথ, তোমার জন্য অপেক্ষায় অমূল্য সম্পদ। কিছুই বুঝতে পারলেন না বঙ্কুবাবু। বিড়বিড় করে হেয়ালিটা মুখস্থ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন দুজনেই। সকালে উঠে জলখাবার খেয়ে বঙ্কুবাবু আর ভজহরি বেরিয়ে পড়লেন রাজবাড়ি ঘুরে দেখতে। মাধাই ওদের সব ঘুরিয়ে দেখাতে লাগলো। কি প্রকাণ্ড প্রাসাদের মতো বাড়িটা। বেশ কিছু দূরে সিংহ দরজা দেখা যাচ্ছে। চওড়া বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে
প্রথমে বৈঠকখানা ঘর, তারপর বিরাট চাতাল, চাতালের চারদিকে অনেক ঘর। মূল বাড়িটার ডান দিকে বড় নাট মন্দির, তার এক প্রান্তে মন্দিরে গৃহদেবতার মূর্তি। বাড়ির পিছন দিকে আস্তাবল, আউট হাউস ইত্যাদি। এক সময় এই আউট হাউসের ঘরগুলো গম গম করত রাজবাড়ির কর্মচারীর ভিড়ে। এখন সব ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। বাড়িটার বাঁদিকে একটা বাগান, সেটার অবস্থাও খুব ভালো নয়। পুরো বাড়িটার চারদিক বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সারা সকাল গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বঙ্কুবাবুরা কিছুই বুঝতে পারলেন না। কোথাও খুঁড়ে ফেলার মতো কোনো জায়গা চোখে পড়ল না। এই মন্দুরা বস্তুটা কি, সেটা না জানতে পারলে আর এগোনো অসম্ভব। এদিকে সময় শেষ হয়ে আসছে। দুপুরে খেতে বসে বঙ্কুবাবু রাজাবাহাদুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই গ্রামে কোনো ভালো বাংলা বা সংস্কৃতের মাস্টারমশাই নেই? রাজাবাহাদুর বললেন, পাশের গ্রামে এক বৃদ্ধ মাস্টারমশাই আছেন, তিনি খুবই পণ্ডিত মানুষ। বঙ্কুবাবু উত্তেজিত হয়ে বললেন, এখনই একবার ওর কাছে যাওয়া খুব দরকার। রাজাবাহাদুর বললেন, সে ঠিক আছে, আপনি জগাইকে নিয়ে রওনা হয়ে যান। পণ্ডিত মশাই আমাকে খুবই স্নেহ করেন। আমার অতিথি শুনলে উনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন। খাওয়া দাওয়া সেরে বঙ্কুবাবু জগাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। ঘণ্টাখানেক পরে যখন ফিরে এলেন, তখন তার চোখ মুখ চকচক করছে। এসেই তুমুল হাঁকডাক শুরু করলেন। জগাই, মাধাই, ভজহরি সকলকে জড়ো করে হৈ হৈ করে বাড়ির পিছন দিকে চললেন। আসার পথে বঙ্কুবাবুর নির্দেশে জগাই গ্রামের কিছু বিশ্বস্ত লোককে ডেকে নিয়ে এসেছিল, তারাও সঙ্গে চলল। কাণ্ড দেখে রাজাবাহাদুর পর্যন্ত তাদের সঙ্গে যোগ দিলেন। নাট মন্দির পেরিয়ে পিছন দিকে এসে পুরনো ভাঙা আস্তাবলের সামনে দাঁড়ালেন বঙ্কুবাবু। রাজাবাহাদুরের দিকে ফিরে বললেন, পণ্ডিত মশাইয়ের জন্যই রহস্য সমাধানের সূত্র পাওয়া গেল। উনি বললেন মন্দুরা মানে আস্তাবল। এখন কথা হচ্ছে এখান থেকে কোন দিকে 21 পা যেতে বলা হয়েছে। এদিকে তো 10 পা গিয়েই পাঁচিল, ওদিকে আউট হাউস। তাহলে বাকি থাকছে নাট মন্দিরের দিকটা, ওদিকেই আগে দেখা যাক। পা মেপে মেপে এগোতে শুরু করলেন বঙ্কুবাবু। সকলের সঙ্গে সঙ্গে চলল। 21 পা যেখানে শেষ হলো সেটা নাট মন্দিরের চাতালের ওপর। চাতালটি বিরাট বড় বড় পাথরের স্ল্যাব বসিয়ে তৈরি। বঙ্কুবাবু যে স্ল্যাবটার ওপর দাঁড়িয়েছিলেন, বাকিদের ইশারা করলেন সেই স্ল্যাবের চারদিক চার দিয়ে দেখতে। জগাই, মাধাই, ভজহরি আর গ্রামের লোকেরা তার নির্দেশ মতো শাবল, গাইতি নিয়ে তৈরি ছিল। তারা পাথরটার কিনারা বরাবর আক্রমণ শুরু করে দিল। বেশ কিছুক্ষণ শাবল আর গাইতির অত্যাচার সহ্য করার পর পাথরটা নড়বড় করতে শুরু করল। সঙ্গে সঙ্গে দ্বিগুণ উদ্যমে ওরা পাথরের চারদিকটা খুঁড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই গায়ের জোরে চার দিতে পুরো পাথরটা ওপরে উঠে এলো। নিচে একটা সিঁড়ি নেমে গেছে দেখা গেল। সকলে তখন প্রবল উত্তেজনায় ছটফট করছে। বঙ্কুবাবু তার ঝোলা থেকে টর্চ বের করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। তার পিছনে ভজহরি, জগাই, মাধাই এবং গ্রামের লোকেরা। রাজাবাহাদুর উপরেই দাঁড়িয়ে রইলেন।
কয়েক ধাপ নিচে নেমেই একটা দরজা। ঠেলাঠেলি করেও দরজাটা খুলল না। বহু বছর ধরে এইভাবে থাকতে থাকতে জং ধরে আটকে গেছে সম্ভবত। বঙ্কুবাবু একটু পিছিয়ে এলেন। জগাই মাধাইরা এগিয়ে গিয়ে শাবল আর গাইতি দিয়ে ধাক্কা মারতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে হেয়ালিতে বলা সেই লুকোনো ঘরটাকে দেখতে পাওয়া গেল। উৎসাহের আতিশয্যে বঙ্কুবাবুর আগেই বাকি সকলে হৈ হৈ করে ঘরের মধ্যে ঢুকে গেল। কিন্তু ভিতরে ভয়ানক অন্ধকার, কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। বঙ্কুবাবু ঘরে ঢুকে তার টর্চটা জেলে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে এক জায়গায় আলোটা পড়তেই স্থির হয়ে গেলেন। আতঙ্কে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার। একটা বিকট দর্শন ভয়াল ভয়ঙ্কর গরিলা তাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দুই চোখে হিংস্র ক্রূর দৃষ্টি, বিরাট আকৃতির রোমশ শরীর নিয়ে দুটো থাবা সামনের দিকে বাড়িয়ে লাফ দিয়ে এদিকে আসার প্রস্তুতি নিচ্ছে। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে গ্রামের লোকেরা, এমনকি যমদূতের মতো চেহারার জগাই মাধাই পর্যন্ত লাফ দিয়ে উঠে হুড়মুড় করে ঘরটা থেকে বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। মাঝখান থেকে তাদের ধাক্কাধাক্কিতে বঙ্কুবাবু গিয়ে পড়লেন শটান সেই করাল আতঙ্কের একদম সামনে। মেঝে শুয়ে শুয়েই চোখ বুজে প্রমাদ গুনলেন বঙ্কুবাবু। যমদূত আর ডাকাতের বংশধরের হাত থেকে বেঁচেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত গরিলার হাতে প্রাণ দিতে হবে তাকে, তাও আবার আফ্রিকার জঙ্গলে নয়, বাংলারই এক প্রত্যন্ত গ্রামে। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই হয় পায়ের চাপে তাকে মেরে ফেলবে, না হলে দুই থাবা দিয়ে তাকে টেনে তুলে ঘাড় মটকে দেবে। কোথায় যেন পড়েছিলেন, গরিলারা মানুষকে বুকে জাপটে ধরে প্রবল চাপ দিয়ে পিষে ফেলে, সেভাবেও মারতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন বঙ্কুবাবু। কিন্তু প্রায় মিনিট খানেক কেটে গেল, ওদিক থেকে কোনো সাড়া শব্দ এলো না। উল্টে অন্ধকারের মধ্যে থেকে একটা ফিসফিসানি শোনা গেল। কর্তা, উঠে পড়েন, এ বেটার ছেলে নড়ে চড়ে না। ভজহরির গলা। বিপদে সে অন্তত বঙ্কুবাবুকে ছেড়ে পালায়নি। তাকে পড়ে যেতে দেখেও তার ঠিক পিছনেই ছিল। বঙ্কুবাবুর মতো ভয়ে তার চোখ বুজে যায়নি বলে সে খেয়াল করে দেখেছে গরিলাটা সেই একইভাবে সামনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। পায়ের কাছে পড়ে থাকা বঙ্কুবাবুর দিকে বা তার পিছনেই দাঁড়িয়ে থাকা ভজহরির দিকেও তার কোনো নজর নেই। বঙ্কুবাবু আস্তে আস্তে প্রথমে উঠে বসলেন, তারপরে দাঁড়ালেন। গরিলাটার দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হলো না সে আদৌ নড়াচড়া করবে বলে। কাঁপা কাঁপা হাতে মেঝে থেকে টর্চটা তুলে আলো ফেললেন ব্যাটার দিকে। ভয়টা অনেকটা কমে আসাতে এবার ভালো করে দেখে স্পষ্ট বোঝা গেল এটা একটা মাটির মূর্তি ছাড়া কিছুই নয়। কিন্তু যে তৈরি করেছে সে যে পুরো অবিকল আসল গরিলার মতোই তৈরি করতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। অন্তত এই আধো অন্ধকারে
যে কোনো মানুষেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। বঙ্কুবাবুর হেয়ালির সেই লাইনটা মনে পড়ল, ভয়কে যদি করতে পারো জয়। তিনি ছিটকে পড়লেন বলে আর ভজহরি ভয় না পেয়ে গরিলাটার দিকে অতক্ষণ তাকিয়েছিল বলেই এই রহস্য উদ্ঘাটন হলো। না হলে এতক্ষণে তারাও প্রাণ ভয়ে বাকিদের সঙ্গে সিঁড়ি বেয়ে ওপরে পালাতেন। বঙ্কুবাবু এবার হেয়ালির পরের লাইনটা মনে করলেন, সেই দেখাবে পথ। এই সেরেছে, এই মূর্তিটা আবার পথ দেখাবে কি করে? ভালো করে টর্চ জেলে পা থেকে মাথা পর্যন্ত মূর্তিটা দেখতে গিয়ে হঠাৎ একটা ব্যাপার খেয়াল করলেন বঙ্কুবাবু। ভয়ের চোটে এতক্ষণ ভাবছিলেন থাবা বাড়িয়ে এগিয়ে আসছে গরিলাটা, কিন্তু এখন ভালো করে দেখলেন ডান হাতের বাকি আঙুলগুলো মুড়ে রাখা, শুধু তর্জনীটা সামনের দিকে এগিয়ে বাড়ানো, যেন আঙুল তুলে সামনে কিছু একটা দেখাতে চাইছে। সেই আঙুল বরাবর এগিয়ে গিয়ে দেওয়ালের ঠিক যে জায়গাটায় পৌঁছলেন সেখানে আলো ফেলে দেখা গেল দেওয়ালের গায়ে একটা কুলুঙ্গি। মাকড়সার জাল আর কয়েকশো বছরের ধুলোয় সেটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে। গরিলাটা আঙুল দিয়ে না দেখালে সত্যি সত্যি খুঁজে পাওয়া অসম্ভব ছিল। ভজহরি জায়গাটা পরিষ্কার করে কুলুঙ্গির ভেতর হাত ঢুকিয়ে একটা বেশ বড় চন্দন কাঠের বাক্স বের করে আনলো। বাক্সটা নিয়ে ওরা দুজন যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো তখন ওপরের অবস্থা বেশ শোচনীয়। রাজা বাহাদুর মাটিতে বসে হাহাকার করছেন, এ আমি কি করলাম? বেচারা মানুষ দুটো আমার ডাকে এসে শেষে কিনা গরিলার হাতে বেঘুরে প্রাণ দিল। ওদিকে গ্রামের লোকেরা দৌড়ে গিয়ে গ্রাম থেকে প্রচুর লোকজনকে ডেকে নিয়ে চলে এসেছে। এর মধ্যেই লাঠি সোটা যে যা পেরেছে তাই হাতে নিয়ে চলে এসেছে। যদি গরিলাটা উপরে উঠে আসে তার মোকাবিলা করার জন্য। কিন্তু প্রথমে বঙ্কুবাবু এবং পরে ভজহরিকে সুড়ঙ্গ থেকে জল জ্যান্ত উঠে আসতে দেখে সকলেই অবাক। কেবল রাজা বাহাদুর তাদের দেখে আনন্দে ছুটে এসে বঙ্কুবাবুকে জড়িয়ে ধরলেন। বঙ্কুবাবু হেসে বললেন, এবার বোধহয় আপনার পূর্বপুরুষদের অসৎ পথে উপার্জন করা ধনসম্পদ দিয়ে আপনার ইচ্ছে মতো এই অঞ্চলে হাসপাতাল এবং স্কুল তৈরি করতে আর কোনো বাধা থাকবে না। রাজা বাহাদুর কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলতে দেখা গেল ভিতরে অত্যন্ত মূল্যবান হিরে জহরত মণি মাণিক্য এবং সোনার গয়না ভর্তি। রাজা বাহাদুর আনন্দে বঙ্কুবাবু এবং ভজহরির মাথায় হাত রেখে তাদের আশীর্বাদ করলেন। জগাই মাধাই দুই হাত তুলে চিৎকার করে উঠল, জয় গোয়েন্দাবাবুর জয়। গুপ্তধন পেলে তা দিয়ে যে তাদের জন্য হাসপাতাল এবং স্কুল তৈরি হওয়ার কথা গ্রামবাসীরা ততক্ষণে জেনে গিয়েছিল। তারাও সল্লাসে বঙ্কুবাবুর নামে জয়ধ্বনি দিতে লাগলো। আর এই সব দেখে শুনে লাজুক মুখে ফিকফিক করে হেসেই যাচ্ছিলেন সাদাসিধে গোয়েন্দা শ্রী বঙ্কুবিহারী বটব্যাল। শেষ হলো গল্প সিংহকেতুগড়ের রহস্য। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।